নয়াপল্টনে বিএনপির ৩ সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ দুপুরে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ১৫ লাখ লোক সমাগমের আশা। মুক্তি পেলেন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা আজহার। নেতাকর্মীদের উচ্ছ্বাস, যোগ দিলেন সংবর্ধনায়। ৪ দিনের সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা যোগ দেবেন নিক্কেই সম্মেলনে। দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বিনিয়োগ বাড়াতে $১ কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রাজধানী নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ। অতীতের সব রেকর্ড ভেঙে তারুণ্যের সমাবেশে ১৫ লক্ষাধিক তরুণ তরুণীর অংশগ্রহণের আশা দলটির নেতাদের। রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সমাবেশস্থলে। চট্টগ্রাম, খুলনা ও বগুড়া ঘুরে এবার তারুণ্যের এই সমাবেশ হতে যাচ্ছে ঢাকায়। সমাবেশকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণদের সামনে বিএনপির ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। ৩টি বিভাগীয় শহরের পরে আজকে ঢাকাতে তারুণ্যের সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। ১৫ লাখ মানুষের জমায়েত হবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক বিপরীত পাশেই মঞ্চ নির্মাণ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তারুণ্যের রাজনৈতিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এই মাস জুড়ে কিন্তু দেশের খুলনা, চট্টগ্রাম এবং বগুড়ায় 3টি বিভাগীয় শহরে সমাবেশ এবং সেমিনার করেছে বিএনপির এই 3 অঙ্গ সহযোগী সংগঠন। আজকে ঢাকায় রাজধানীতে বড় পরিসর সমাবেশটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং ঢাকার এই সমাবেশে রাজধানী ছাড়াও ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেটের নেতাকর্মীরাও এই জায়গাটিতে উপস্থিত হবেন। অর্থাৎ বলা চলে রাজধানীতে আজকে যুবকদের একটি বড় ধরনের সমাবেশ হতে যাচ্ছে, যেখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যেমন থাকবেন, একই সঙ্গে অন্যান্য যারা রয়েছেন নেতাকর্মীরা আশা করছেন যারা দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে আসলে বঞ্চিত হচ্ছে, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, তারা আজকের এই সমাবেশে আসবেন এবং এই সমাবেশগুলোর মধ্য দিয়ে আসলে তরুণরা যাতে করে তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যাতে করে ঐক্যবদ্ধ থাকে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হচ্ছে নতুন করে সেখানে যাতে করে ঐক্যবদ্ধ থাকে, এমন বার্তা নেতাকর্মীরা দেবেন। আজকের এই সমাবেশ ঘিরে আমরা কিন্তু এখনই দেখছি স্লোগান দিয়ে, ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসা শুরু করেছেন। দুপুরে যেহেতু আজকের এই সমাবেশটি বিকেল 3টেই, এর আগে এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে লোকে লোকারণ্য পরিণত হবে এমন আশা করছেন আয়োজকরা। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে 15 লাখ, অন্তত পক্ষে 15 লাখ মানুষের জমায়েত হবে আজকের এই সমাবেশে এবং এই সমাবেশের মধ্য দিয়ে আসলে যারা অংশ নেবেন তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যেই 31 দফা রয়েছে সেটি মানুষের কাছে পৌঁছে দেবেন। একই সঙ্গে আগামীর বাংলাদেশ যাতে করে কোনো ধরনের স্বৈরতন্ত্র যাতে করে না বসতে পারে, মানুষের ভোটাধিকার যাতে করে থাকে, তরুণদের ভোটাধিকার যাতে করে থাকে, রাজনৈতিক অধিকার যাতে করে থাকে, সেটি যাতে করে প্রতিষ্ঠা হয় সেই শপথ তারা নেবেন। রাজধানী নয়াপল্টন থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্ত হন তিনি। এ সময় নেতাকর্মীরা অভ্যর্থনা জানান তাকে। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন এটিএম আজহারুল ইসলাম। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক ব্লকে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে গতকাল মঙ্গলবার ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে খালাস পান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের 6 ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া রায় গতকাল মঙ্গলবার বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আধিপত্যবাদী
যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কিভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। মুক্তি পেয়ে দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। যত দ্রুত পারা যায় রুবেল, যান চলাচলের জন্য রাস্তা উপযুক্ত করে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। কিছুক্ষণ আগেই শাহবাগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়ের মধ্য দিয়ে মূলত শাহবাগে যে প্রোগ্রাম ছিল জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি যে মুক্তি পেয়েছেন সে উপলক্ষে সেটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আপনারা জানেন যে গতকালকে মূলত জামাতের এই শীর্ষ নেতা তিনি যুদ্ধ অপরাধী মামলায় যে দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সেখান থেকে তার যে অভিযোগগুলো ছিল সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার মধ্য দিয়ে তিনি কিন্তু বেকসুর খালাস পেয়েছেন এবং এর মধ্য দিয়ে তিনি দীর্ঘ 15 বছর কারাবাসের পর মূলত মুক্ত আকাশে তিনি নিঃশ্বাস নিয়েছেন। সেই প্রতিক্রিয়া কিন্তু কিছুক্ষণ আগে আজহারুল ইসলাম তিনি বলছিলেন যে আজকে তাকে স্বাধীন মনে হচ্ছে। সেই স্বাধীন শুধু জেল থেকে বের হয়ে বা ফাঁসির কাষ্ট থেকে বের হয়ে স্বাধীনতা না, তিনি স্বাধীনতা বোধ করছেন একটি দেশের ফ্যাসিজম দূর হয়ে একটি নতুন গণতান্ত্রিক দেশের যে সূর্য তিনি দেখছেন সেটাকে তিনি স্বাধীনতার রূপ বলছেন। সেই সাথে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন, যারা আসলে প্রমাণিত করতে পেরেছিলেন যে তিনি আসলে নির্দোষ ছিলেন, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই আপামর বাংলার সাধারণ মানুষদের এবং সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন জুলাই আগস্টে যারা আসলে এই রক্ত দিয়ে জীবন দিয়ে এই গণ অভ্যুত্থান অর্জন করেছে তাদেরকে কৃতজ্ঞতা তিনি জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তার পরপরই মূলত জামাতের আমির তিনিও কিন্তু সামান্য কথা বলেছেন এবং কৃতজ্ঞতা জানিয়ে এই প্রোগ্রামটি শেষ করেছেন। কিন্তু আপনারা জানেন যে এই যে এটিএম আজহারুল ইসলাম তার কিন্তু যে মামলা ছিল সেই মামলাটি প্রায় 15 বছর দীর্ঘ রায়ের ফলেই মূলত তিনি পর্যায়ক্রমে কিন্তু এই ফাঁসির দণ্ডাদেশের সম্মুখীন হয়েছিলেন। এর আগে গত সকালবেলা আমরা যখন তাকে গতকালকে আদেশে মুক্ত হন, এরপরে কিন্তু তিনি হসপিটালে ছিলেন, বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ছিলেন। সেখান থেকে সকাল 9:30টায় তিনি মুক্ত হয়ে এই শাহবাগের মঞ্চে এসে অভ্যর্থনায় বক্তব্য দেন। সব মিলিয়ে এই মুক্ত আকাশে মুক্ত স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পেরে আজহারুল ইসলাম তিনি যেমন আনন্দিত, সেই সাথে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আপামর সকল সাধারণের দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ও তিনি ব্যক্ত করেছেন। তো সব মিলে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। দুই দেশের মধ্যে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। গত সোমবার প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। তিনি আরও জানান জাপানের কাছে সহজ শর্ত স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রফতানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদে আরও থাকছে। 11তম গ্রেডে বেতন সহ 3 দাবিতে আজও কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। স্কুল খোলা থাকলেও বন্ধ ক্লাস, না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 80 জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে প্রথমে 32 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। এর কিছুক্ষণ পরেই মিনাটিল সীমান্তে 20 জন, জকিগঞ্জে 12 জন এবং সুনামগঞ্জের নোয়াকোট দিয়ে 16 জনকে পুশ ইন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের পুলিশে সোপর্দ করার কথা জানায় বিজিবি। এদের মধ্যে কুড়িগ্রামের 55 জন, যশোরের 9 জন এবং বাগেরহাটের 4 জন রয়েছেন।
গভীর রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের মণিপুরে ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় মঙ্গলবার দিবাগত রাত 2:24 হালকা ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলক্যানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের 39 কিলোমিটার দূরে 5.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ওয়েবসাইটটি আরও জানিয়েছে, ভূমিকম্পনের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আজ ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে বা বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা নিয়ে এই দিনটি বিশ্বজুড়ে নানা কার্যক্রম হলেও দেশে কর্মক্ষেত্রে অধিকাংশ নারীকেই প্রতিনিয়ত লড়তে হয় মৌলিক স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা নিয়ে। মাঠে কাজ করা নারীদের জন্য এই লড়াই আরও জটিল। কর্মজীবী নারীদের ঋতুস্রাবের সময়ে স্বাস্থ্য সুরক্ষা কতটা নিশ্চিত, বিস্তারিত দেখুন তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। অফিস, রাস্তাঘাট কিংবা মাঠ পর্যায়ের প্রতিটি জায়গায় নারীদের লড়াই শুধু পেশাগত নয়, শারীরিক ও মানসিকভাবেও লড়াই করে যেতে হয় তাদের। বেশিরভাগ কর্মক্ষেত্রে নেই বিশ্রামাগার, নেই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের সুযোগও। কর্মক্ষেত্রে তাই ঋতুস্রাব হলে নারীরা মুখোমুখি হন নানান বাস্তবতার। একজন নারীর জীবনে প্রায় ৩,৫০০ দিন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হয়। এই দিনগুলোতে স্বাস্থ্যসেবার যে নিয়মকানুন মানতে হয় তা থেকে এখনো বঞ্চিত অনেকে। মেয়েরা মেয়েদেরকে এই শিক্ষাটা দিতে পারে না, লজ্জা পায়। আমি শারীরিকভাবে অসুস্থ থাকা মানে আমি মানসিকভাবে অসুস্থ থাকবো। বর্তমানে কিছু প্রতিষ্ঠান নারী কর্মীদের জন্য রাখছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, তবে সব জায়গার চিত্র এক নয়। ফিল্ডে যখন আমি যাচ্ছি, আমি এরকম একটা ওয়াশরুম পাচ্ছি না, বা অনেক সময় আমি ধারের কাছে হয়তো প্যাডও পাচ্ছি না, তো তখন কিন্তু চেঞ্জ করার জন্য যে প্রবলেমটা সেটা আমি ফেস করি। দীর্ঘক্ষণ এক স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে একজন নারীর জরায়ু সংক্রমণের ঝুঁকি বাড়ে। তারা যে হেলথের যেটা ব্যাপার, হাইজিন, সেটা কিন্তু তাদের মাথায় কাজ করে না। অল্প কিছু টাকার জন্যই তার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। এক নাগারে অনেকক্ষণ কাজ করতে 7-8 ঘন্টা, একবারও সে অসময়ে যাচ্ছে না, তাহলে কিন্তু ওই একটা প্যাড থেকে ব্লিডিং হয়ে কিন্তু ইনফেকশন হতে পারে। একজন নারীকে অফিস, কারখানা বা বাসার কাজ সব সামলে নিতে হয় শরীরের স্বাভাবিক চক্রকে নিয়ে। বিশেষজ্ঞদের মতে মাসিক কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি স্বাস্থ্য সচেতনভাবে মোকাবিলা করার বিষয়। আর কর্মক্ষেত্রে মাসিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হলে নারীদের কর্মদক্ষতাই শুধু কমে না, কমে জীবনের গতি। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সমর্থকদের অপেক্ষার অবসান, লাল সবুজের হয়ে খেলতে ঢাকায় ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। আজ ঘোষণা হতে পারে এশিয়া কাপ বাছাইয়ের বাংলাদেশ দল। 3 দফা দাবিতে আজও কর্মবিরতিতে প্রাথমিক স্কুলের শিক্ষকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা টুটপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। 3 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো সারা দেশের ন্যায় খুলনায় কিন্তু কর্মবিরতি পালন করছেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা। আজও কিন্তু তাদের কর্মবিরতির অংশ হিসেবে তারা ক্লাসে বা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। ফলে এখানকার যে বিভিন্ন স্কুলের যে শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখছি উপস্থিতি কমতে শুরু করেছে। শিক্ষকরা অবশ্য জানাচ্ছেন যে তারা অনির্দিষ্টকালের এই কর্মবিরতিতে রয়েছে তাদের যৌক্তিক দাবির কারণে, এবং তারা চাচ্ছেন দ্রুত সরকার দাবি মেনে নিলে তারা কিন্তু আসলে ক্লাসে ফিরতে চান। একটু বলে রাখি যে শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে সেসব দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষক পদকে শুরুর পথ ধরে, সহকারী শিক্ষক শুরুর পথ ধরে 11তম গ্রেড বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আসলে দ্রুত পালন করে নিতে হবে, দাবি মেনে নিতে হবে সরকারকে। একই সঙ্গে দেখছি আমরা শিক্ষকদের আসলে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও তারা কিন্তু আসলে তারা আসলে স্কুলে আসছেন এবং স্কুলে এসে তাদের যে শিক্ষক মিলনায়তন সেই শিক্ষক মিলনায়তন আসলে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারাও কিন্তু আসলে দ্রুত ক্লাসে ফিরতে চান। আমরা যেটি দেখেছি গত কয়েকদিন এই ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতির হার কিন্তু কিছুটা কমেছে। আমরা এই মুহূর্তে টুটপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যে বিদ্যালয়টিতে কিন্তু আমরা দেখেছি যে গড়ে প্রতিটি ক্লাসে 40 থেকে 50 জন শিক্ষার্থী থাকলেও কিন্তু সেই উপস্থিতির হার কিন্তু
কিন্তু অনেকটাই কমে এসেছে। প্রতিটি ক্লাসে আমরা দেখছি 10 থেকে 15 জন শিক্ষার্থী আসলে উপস্থিত হচ্ছেন। এদিকে অভিভাবক যারা আছেন তারা কিন্তু আসলে বলছেন যে তাদের এই শিক্ষকদের ক্লাসে অনুপস্থিতি থাকার কারণে তাদের কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের যে তাদের যে কার্যক্রম, তাদের যে শিক্ষা, সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে এবং তারাও চাচ্ছেন যে দ্রুত এই সমস্যার নিরসন হোক এবং তারা যেন দ্রুত ক্লাসে ফিরতে চায়। অন্যদিকে শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, দাবি মেনে নিলে তারা অতিরিক্ত ক্লাস করিয়ে সেই শিক্ষার্থীদের যে ক্ষতিটা হচ্ছে সেটি আসলে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে প্রাথমিক শিক্ষকদের যে কর্মবিরতি তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইতালিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায় দেশটির মারি নদী আরদোয়া এলাকায় নাহিদ ইসলামের পেট্রোল পাম্পে মোটর সাইকেলে চড়ে হঠাৎ চলে আসে সন্ত্রাসীরা। এ সময় লুটপাটের চেষ্টা চালায় তারা। এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় নাহিদকে। খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সকাল 8টায় রোম থেকে দেশে পৌঁছান তিনি। আগামী 30 মে থেকে শুরু হবে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। গত মার্চ উইন্ডোতে ইতালি প্রবাসী এই ফুটবলারকে ছাড়াই সৌদি আরব থেকে দেশে এসেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে সময় ফাহমিদুলকে দল থেকে বাদ দেয়ায় সমালোচনার মুখে পড়তে হয় কোচ হেভিয়ার কাবরেরোকে। নানা সমালোচনার পর আবারও তাকে ডাকতে বাধ্য হন কোচ। এবার দেশের মাটিতে নিজেকে প্রমাণের পালা এই ফরওয়ার্ডের। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়ামে বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে লাল সবুজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নয়াপল্টনে বিএনপির 3 সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ দুপুরে। সকাল থেকেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। 15 লাখ লোক সমাগমের আশা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দণ্ড থেকে মুক্তি পেয়ে আদালতকে ধন্যবাদ জানালেন এটিএম আজহার। জুলাই আন্দোলনকারীদের কৃতজ্ঞতা, বিচারিক হত্যাকারীদের বিচার দাবি। এবং 4 দিনের সফরে জাপানে প্রধান উপদেষ্টা যোগ দিবেন নিক্কেই সম্মেলনে। বিনিয়োগ বাড়াতে টোকিওর কাছে $1 কোটি ঋণ সহায়তা চাইবে ঢাকা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।